প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অরুণ কুমার চাকি, খণ্ডকালীন প্রভাষক অর্থনীতি, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র, একাদশ শ্রেণী, প্রথম অধ্যায় বাংলাদেশ অর্থনীতি পরিচয়, লেকচার ৩। আজকের পাঠ্য বিষয় বাংলাদেশের অর্থনীতির কাঠামো, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অর্থনীতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় নিয়ে আমি আরো 2টা লেকচার দিয়েছি, আশা করি তোমরা সেগুলো দেখেছো। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির কাঠামো। যে কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনীতির কাঠামো বলে। বিভিন্ন খাত ও উপখাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো গঠিত হয়েছে। আমরা একটা ছকের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত, মালিকানা ভিত্তিক খাত, উৎপাদন ভিত্তিক খাত। এই অঞ্চল ভিত্তিক খাতকে আবার 2টি ভাগে আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে গ্রামীণ খাত আর একটা হচ্ছে শহুরে খাত। আর মালিকানা ভিত্তিক খাতকে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরকারি খাত, আরেকটি হচ্ছে বেসরকারি খাত। আর উৎপাদন ভিত্তিক খাতকে আমরা ভাগ করলাম 3টি সেক্টরে, একটা হচ্ছে কৃষি, শিল্প, একটি হচ্ছে সেবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমাদের অধ্যায়ের নামটি কি ছিল? বাংলাদেশের অর্থনীতির পরিচয়। এখানে তোমাদের প্রথমে আমাদের বাংলাদেশের পরিচয়, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। আজকে আমরা যেহেতু অর্থনৈতিক কাঠামো নিয়ে আলোচনা করছি, তো পূর্বের এই ক্লাসগুলো ভালো জানলে বা ভালো জানা থাকলে এগুলো বুঝতে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তো যাই হোক, আমরা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর যে ছকটা দেখলাম, এইটা দেখে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো অঞ্চল ভিত্তিক খাত, মালিকানা ভিত্তিক খাত এবং উৎপাদন ভিত্তিক খাত, এই 3 ভাগে ভাগ করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর যে ছকটা দেখলাম, এগুলোর একটু বিস্তারিত আলোচনা করি। যেমন অঞ্চল ভিত্তিক খাতকে আমরা কি করলাম? গ্রামীণ খাত এবং শহর খাতে ভাগ করলাম। আবার মালিকানা ভিত্তিকে সরকারি খাত, বেসরকারি খাত, উৎপাদন ভিত্তিক খাতকে কৃষি, শিল্প, সেবা খাতে ভাগ করে নিয়ে আমরা এখন এগুলোর একটু বিস্তারিত আলোচনা করি। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে চলে আসি আমরা অঞ্চল ভিত্তিক খাত। অঞ্চল ভিত্তিক খাতকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। একটা হচ্ছে গ্রামীণ খাত। গ্রামীণ খাতের বৈশিষ্ট্যগুলো কি কি দেখি আমরা। কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ, পল্লী বিদ্যুৎ, ব্যাংকিং সুবিধা, গ্রামীণ ব্যবসা বাণিজ্য। আর শহর খাতের মধ্যে বৃহৎ ও মাঝারি শিল্প, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, পেশা ও চাকরি, পরিবহন ও যোগাযোগ। তো এই বিষয়গুলোর উপর একটা দেশের গ্রামীণ খাত বা শহর খাতের অর্থনীতি নির্ভর করে। তো প্রথমে আমরা একটু গ্রামীণ খাতের বিষয়গুলো আলোচনা করি। কৃষি। তো আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৭০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই এদেশে গ্রামীণ অর্থনীতির প্রধান খাত হলো কৃষি। আমরা একটু পরেরটাতে চলে আসি, শিল্প। গ্রামীণ শিল্প খাত হলো ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে। ক্ষুদ্র কুটির শিল্প কি? যেখানে অল্প পুঁজি, অল্প কয়েকজন শ্রমিক, সামান্য কিছু মূলধন নিয়ে যে শিল্প কারখানাগুলো গড়ে ওঠে, সেগুলোকে সাধারণত আমরা ক্ষুদ্র বা কুটির শিল্প বলতে পারি। ক্ষুদ্র শিল্পে সামান্য যন্ত্রাংশ ব্যবহার করা হয়, বিদ্যুতের ব্যবহার করা হয়, কিন্তু কুটির শিল্পে মানুষের শুধু শ্রমের দ্বারা খুব সামান্য পুঁজি নিয়ে শিল্প গড়ে তোলা যায়। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী অধ্যায়গুলোতে। তো আমরা জানি যে এই যে গ্রামীণ শিল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো তাঁত শিল্প, বাঁশ, বেত শিল্প, কাঁসা শিল্প, পিতল শিল্প, মৃৎ শিল্প, স্বর্ণ শিল্প, কাঠ শিল্প, হস্তশিল্প, লবণ, চামড়া, নারিকেল ইত্যাদি। তারপর আমরা চলে আসি পরিবহন ও যোগাযোগ। তো
তো গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলো গ্রামীণ পাকা, আধা পাকা, কাঁচা রাস্তা এবং নদীপথ। অতীতে মানুষ নৌপথে বেশি যাতায়াত করত। নৌকা, রিক্সা, ভ্যান গাড়ি, গরুর গাড়ি, ঠেলা গাড়ি, বাইসাইকেল, মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিক্সা ইত্যাদি গ্রামীণ রাস্তায় চলাচলের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তারপরে পল্লী বিদ্যুৎ, গ্রাম অঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে, যা দিয়ে আবাসিক প্রয়োজন ছাড়াও সেচ কাজ ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো চলে। তারপরে ব্যাংকিং সুবিধা, বর্তমানে কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সমবায় ঋণদান সমিতি, এজেন্ট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে গ্রাম অঞ্চলে ব্যাংকিং সেবার প্রসার ঘটেছে। এগুলো সম্পর্কে আমরা জানি। তারপর আমরা চলে আসি পরবর্তীতে গ্রামীণ ব্যবসা বাণিজ্য। গ্রামে উল্লেখযোগ্য পরিমাণ কৃষি পণ্য ও কাঁচামাল এবং অন্যান্য ক্ষুদ্র শিল্পের পণ্য ক্রয় বিক্রয় হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে গ্রামীণ অর্থনীতিটা আমাদের নির্ভর করে সাধারণত কৃষির উপর। যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, গ্রামে ক্ষুদ্র কুটির শিল্প, পরিবহন যোগাযোগ ব্যবস্থা, পল্লী বিদ্যুৎ বা ব্যাংকিং সুবিধা এগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আমরা শহরে খাতের দিকে চলে আসি। শহর খাতের ছিল কি, বৃহৎ ও মাঝারি শিল্প। গ্রামে যেমন ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প দেখা যায় উৎপাদন হয়, কিন্তু শহরের ক্ষেত্রে আমরা দেখতে পারি বৃহৎ ও মাঝারি শিল্প, যেখানে পরিবহন যোগাযোগ, ব্যাংকিং, বীমার সুবিধার অধিকাংশ বৃহৎ কারণে অধিকাংশ বৃহৎ ও মাঝারি শিল্প দেশের শহরাঞ্চলের আশেপাশে গড়ে উঠেছে। তারপর আমরা দেখি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মূলধনের চাহিদা পূরণের জন্য ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের অধিকাংশ শহরাঞ্চলেই গড়ে ওঠে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা চলে আসি ব্যবসা-বাণিজ্য। পরিবহন সুবিধা, আন্তর্জাতিক যোগাযোগ, ব্যাংক ও বীমা কোম্পানির সেবা শহরাঞ্চলে সহজলভ্য হওয়ার কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শহরাঞ্চলে বিকাশ লাভ করেছে। তারপরে বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, বিভিন্ন কলকারখানা জ্বালানি হিসেবে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহৃত হয়, তাই এ খাতকে শহুরে খাতে গণ্য করা হয়। পেশা ও চাকরি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা ও ব্যবসা মূলত শহরাঞ্চলে গড়ে ওঠায় চাকরি ও অন্যান্য সেবা খাতকে শহুরে খাত হিসেবে গণ্য করা হয়। পরিবহন ও যোগাযোগ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার প্রধান অফিস, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও গৃহায়ণ প্রকল্পসমূহ শহরে অবস্থিত। তো শিক্ষার্থী, কিন্তু আমরা এখন যে অঞ্চল ভিত্তিক যে অর্থনীতির খাতগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মালিকানা ভিত্তিক যে অর্থনৈতিক খাতকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সরকারি খাত আর একটা হচ্ছে বেসরকারি খাত। এখন আমরা সরকারি খাত নিয়ে আলোচনা করব। তো যেসব খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় সেসব খাতকে সরকারি খাত বলে। আমরা জানি বাংলাদেশ একটি মিশ্র অর্থ ব্যবস্থা দেশ। এখানে সরকারি এবং বেসরকারি উভয় মালিকানায় অর্থ ব্যবস্থা পরিচালিত হয়, অর্থনীতি পরিচালিত হয়। সেহেতু এখানে সরকারিভাবেও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় এবং বেসরকারি বা বেসরকারি উদ্যোগেও উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। তো আমরা তাহলে যেসব খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় সেগুলোকে আমরা সরকারি খাত বলে থাকি। যেমন মুদ্রা, গোলাবারুদ, প্রতিরক্ষা সরঞ্জামাদি, পারমাণবিক শক্তি উৎপাদন, বিমান, রেলওয়ে, টেলিযোগাযোগ ইত্যাদি। তো এই সরকারি খাত আবার আমরা ব্যাখ্যা করতে পারি কৃষি খাত এবং সেবামূলক খাত হিসেবে। কৃষি খাতের যে প্রতিষ্ঠানগুলো যেমন কৃষি সম্প্রসারণ, মৎস্য ও পশু সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। কৃষি খামার, মৎস্য খামার, পশুপালন খামার, সংরক্ষিত বনাঞ্চল, বনায়ন ও আহরণ। সেবামূলক খাতের মধ্যে কিগুলো পড়ে, যে বিষয়গুলো আলোচিত হয় সেগুলো হচ্ছে বাংলাদেশ বিমান ও রেলওয়ে পরিবহন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি বিআরটিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, টেলিযোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকানা ভিত্তিক যে অর্থনৈতিক কাঠামো সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সরকারি, একটা হচ্ছে বেসরকারি। সরকারি খাতের ভিতর, সরকারি খাত বুঝলাম যে
কৃষি খাত, সেবা খাতের যে বিষয়গুলো, মানে প্রধান প্রধান যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করলাম। তো এরপরে আমরা বেসরকারি খাত নিয়ে আলোচনা করব। তো বেসরকারি খাত যেসব, মানে যেসব খাত ব্যক্তি মালিকানায় পরিচালিত, একটু আগে বললাম যে যেসব খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় যেটা সরকারি খাত, আর যেসব খাত বেসরকারি মালিকানায় পরিচালিত হয় তাকে বেসরকারি খাত বলে। যেমন বেসরকারি উদ্যোগে পরিচালিত শিল্পসমূহ সড়ক, নৌ পরিবহন, বাস, ট্রাক, ব্যাংক, বীমা ও অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠানসমূহ, যেগুলো বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। তো আমরা এরপরে ৩ নাম্বার যে বিষয়টি ছিল, নাম্বার, যে উৎপাদন ভিত্তিক খাত। এই উৎপাদন ভিত্তিক খাতকে আমরা কয়টি সেক্টরে ভাগ করছিলাম? একটা হচ্ছে কৃষি, শিল্প খাত ও সেবা খাত। তো কৃষি খাত, আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান। কৃষিকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। দেশের অধিকাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ে কৃষির অবদান গুরুত্বপূর্ণ, এগুলো আমরা জানি। তো কৃষি খাতকে আমরা 4টি উপখাতে বিভক্ত করতে পারি বা ব্যাখ্যা করতে পারি, যেমন শস্য, শাকসবজি, পশু সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ ইত্যাদি ইত্যাদি। কৃষিখাত বাংলাদেশের খাদ্যশস্যের চাহিদা যেমন মেটায়, তেমনি কর্মসংস্থানও সৃষ্টি করে এবং শিল্প বিকাশে কাঁচামালের যোগান দেয়। তারপর চলে আসি শিল্প খাত। একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ। যে দেশ যত বেশি শিল্পে উন্নত, সে দেশ তত বেশি উন্নত। অর্থাৎ দেশের অর্থনৈতিক বিকাশ, সামাজিক অগ্রগতি অর্জনে শিল্প খাতের উন্নয়ন হলো পূর্বশর্ত। তাহলে একটা দেশের, প্রিয় শিক্ষার্থী, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি খাত যেমন প্রয়োজন, তেমনি শিল্প খাতেরও উন্নয়ন প্রয়োজন। শিল্প খাতের উন্নয়ন ব্যতীত সে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। তারপর চলে আসি আমরা সেবা খাত। অবস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড যার বিনিময় মূল্য বিদ্যমান এবং অভাব পূরণের ক্ষমতা রাখে, তাকে আমরা সেবা খাত বলি। অর্থনৈতিক উন্নয়নে সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেবা খাত উন্নত হলে অর্থনৈতিক উন্নয়ন পরিলক্ষিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশের যে জনসংখ্যা, তার সেই জনসংখ্যার যে শ্রম শক্তি, সেই শ্রম শক্তিটা একটা কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাতে নিয়োজিত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। আমাদের প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্বও বেশি হওয়ার কারণে আমাদের দেশের অর্থনীতি এর উন্নয়ন কিছুটা ধীরে হচ্ছে। তো আমাদের অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করি। 1 নাম্বার পয়েন্ট আমাদের দেওয়া আছে কৃষি নির্ভর অর্থনীতি। আমরা জানি যে শিল্পের অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো প্রধানত কৃষি নির্ভর। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। এদেশের কৃষির আজও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, যদিও বর্তমানে কৃষিক্ষেত্রে অনেক আধুনিকীকরণ করা হয়েছে, অনেক যন্ত্র, কলকবজা ও মূলধনের বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে কৃষির ক্ষেত্রে যেমন নতুন বীজ, সার সরবরাহ, ক্রমবর্ধমান যন্ত্রের ব্যবহার, সেচ সুবিধা, সরকারি পৃষ্ঠপোষক ইত্যাদির বদৌলতে কৃষির উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের কৃষি যে উৎপাদন ব্যবস্থা, অতীতে যে উৎপাদন ব্যবস্থা ছিল, যে যেখানে কোনো যন্ত্র, মানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হতো না, কিন্তু বর্তমানে কিন্তু সে অবস্থার অনেকটা পরিবর্তন চলে আসছে। তারপর আমরা চলে আসি অতিরিক্ত জনসংখ্যা। আমরা জানি যে আমাদের আয়তনে আমাদের অবস্থান 93তম পৃথিবীর, কিন্তু জনসংখ্যায় আমাদের অবস্থান 8ম। পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে আমাদের অবস্থান জনসংখ্যার ক্ষেত্রে 8ম। তো প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারতেছো আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। আর বেশি হওয়ার কারণে আমাদের অর্থনীতির উন্নয়নটা সেটা খুব ধীরে হচ্ছে। তো আমরা জানি যে আমাদের জনসংখ্যা প্রায় 17 কোটি। আমাদের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আর এই কারণে আমাদের মাথাপিছু আয়ের পরিমাণও অনেকটা কম। তো বাংলাদেশ বিশ্বের ঘনবসতি দেশগুলোর একটিতে হওয়ায় এদেশের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ অর্থনৈতিক উন্নয়নে বাধার সৃষ্টি করে। তো আমরা চলে আসি তারপরে 3 নাম্বার পয়েন্ট, উন্নয়নশীল শিল্প খাত। আমরা জানি যে বাংলাদেশ সৃষ্টির পূর্বে বাংলাদেশের যে শাসন এবং শোষণের কারণে অথবা স্বাধীনতার পরে
সুষ্ঠু শিল্পনীতির অভাবে এদেশের শিল্পের যথেষ্ট প্রসার ঘটেনি। তবে বর্তমানে বাংলাদেশের শিল্প উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে। বিনিয়োগ নীতি সহজীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, সরকারের উৎসাহ প্রদান, মূলধনের সহজলভ্যতা, শিল্প নিরাপত্তা বৃদ্ধি, তারপর বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন প্যাকেজ সুবিধা প্রদান, বিদেশে বাজার সৃষ্টিতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি সম্পাদন, অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি ইত্যাদি কারণে শিল্প উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এগুলো আমরা জানি। তবে আমাদের কি হয়েছে, আমাদের অর্থনীতিতে যেহেতু মূলধনের স্বল্পতা রয়েছে, মূলধনের স্বল্পতার কারণে আমাদের উদ্যোক্তার অভাব, অদক্ষ শ্রমিক, শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের অভাব, আধুনিক প্রযুক্তির অভাবের কারণে বৃহদায়তন মানে বড় আকারের শিল্প কারখানা সেভাবে গড়ে ওঠেনি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পয়েন্ট হচ্ছে বেকারত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলাদেশের বেকারত্বর সমস্যা প্রকট। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বৃদ্ধির হার কম এবং শিল্প উন্নয়নের গতি ধীর হওয়ায় বেকারের সংখ্যা অনেক বেশি। আমাদের কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হওয়ার কারণে আমাদের কি হবে, অতিরিক্ত লোক থাকবে, বেকার থাকবে। তারপর চলে আসি আমরা স্বল্প মাথাপিছু আয়। আমরা জানি যে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আমাদের জিডিপি মানে মাথাপিছু আয় বৃদ্ধির এর আশানুরূপ নয়, ফলে মাথাপিছু আয় খুবই কম। উম, মাথাপিছু আয় কম হওয়ার কারণে এদেশের সঞ্চয় কম হবে। আমরা জানি আয় কম হলে সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে মূলধন কম হবে, মূলধন কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে উৎপাদন কম হবে এবং ক্রমান্বয়ে আবার মানে চক্রাকারে আমাদের মাথাপিছু আয় কমতে থাকবে। আমাদের মাথাপিছু আয় যত বাড়বে দেশে অর্থনৈতিকভাবে তত এগিয়ে যাবে, মূলধন বাড়বে, বিনিয়োগ বাড়বে, উৎপাদন বাড়বে। তার পরবর্তীতে আমরা চলে আসি মূলধন ও বিনিয়োগের স্বল্পতা। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম, এজন্য মূলধন গঠনের হারও কম। আর মূলধন যদি কম হয় তাহলে কি হবে, বিনিয়োগও কম হবে। তার পরবর্তী আমরা চলে আসি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। এদেশের অর্থনীতি বৈদেশিক সাহায্যের উপর এখনো অনেকাংশে নির্ভরশীল। মূলধনের অভাবে উন্নয়ন পরিকল্পনার অর্থ সংস্থানের জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয়। তারপর আমরা চলে আসি মুদ্রাস্ফীতি। আমাদের জানি যে আমাদের জনসংখ্যা বেশি বা মুদ্রা সরবরাহের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, ফলে দ্রব্য ও সেবার দাম বেড়ে যায়। এটা কিন্তু আমরা মুদ্রাস্ফীতি বলি, মানে দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পাওয়াকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এরপর কি হয়, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, জীবনযাত্রার মানের অবনতি ঘটে। এরপর আমরা চলে আসি অনুন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কারণে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, বিশেষ করে পল্লী অঞ্চলে যথাসময়ে কাঁচামাল ও শিল্পজাত পণ্য পৌঁছানো সম্ভব হয় না। ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন উম, বাধাগ্রস্ত হয়। তারপরে চলে আসি আমরা এর পরবর্তীতে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দের, পরবর্তী বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে প্রায় নিয়মিত ঘটনা। আমরা জানি যে আজকে 15ই নভেম্বর, এই দিনে 2007 সালে বাংলাদেশে একটা বড় ধরনের দুর্যোগ দেখা দেয়, সেটা হচ্ছে সিডর। এর আগে 2004 সালে বন্যা, 98 সালে 82 সালে অনেক বড় ধরনের বন্যা হয়। এই যে ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের একটু প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ একটু বেশি, বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার যে আমাদের দক্ষতা সেটা অবশ্য ক্রমান্বয়ে মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ সম্পদের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, সরকার ও জনগণ সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলা করছে। পরবর্তী হচ্ছে দক্ষ উদ্যোক্তার অভাব। উদ্যোক্তারাই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এতে শিল্প উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। কিন্তু বাংলাদেশে দক্ষ উদ্যোক্তার যথেষ্ট অভাব রয়েছে, ফলে এদেশে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তবে বর্তমানে ব্যাংক ঋণ বা অন্যান্য সুযোগ সুবিধা বা সুদের হার, ব্যাংক ঋণের উপর সুদের হার কম হয় বা উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে। তার পরবর্তী পয়েন্ট আমরা চলে আসি অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো। বাংলাদেশের পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তবে অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো ধীরে ধীরে উন্নতি লাভ করছে। স্বাস্থ্য ও শিক্ষা। বাংলাদেশের স্বাস্থ্য ও সার্বজনীন শিক্ষার সুযোগ সুবিধা অপ্রতুল।
আমাদের শিক্ষার হার বাড়ছে জানি, তবে স্বাস্থ্য সুবিধাও বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, অথবা আমাদের যে স্বাস্থ্য সেবা সেটাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পূর্বের যে অবস্থান তার থেকে আমরা কিছুটা উন্নত হচ্ছে আর কি। আমাদের জানি যে বাংলাদেশে ১৭২৪ জন মানুষের জন্য গড়ে একজন করে ডাক্তার রয়েছে। শিক্ষার হার ধরেন ৭৪.৪%। তারপর আমরা চলে আসি আর্থিক খাত সংস্কার। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য আর্থিক খাতকে যুগোপযোগী করা অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এগুলো হলো তো একটি দেশের আর্থিক খাত যত উন্নত হবে সে দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে।